আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো প্রেপোজিশন নিয়ে। একটি সেন্টেন্সে প্রেপোজিশন ভিন্ন ভিন্ন বসতে পারে যদি মূল শব্দটির পার্টস অফ স্পিচ পরিবর্তন হয়। অর্থাৎ শব্দটি যদি ভার্ব হয় তাহলে একরকম প্রেপোজিশন বসবে, অ্যাডভার্ব, নাউন কিংবা অ্যাডজেক্টিভ হলে আবার অন্যরকম প্রেপোজিশন বসতে পারে। এইরকম কিছু নিয়ম নিয়ে কথা বলবো। আমরা দেখতে পাচ্ছি যে অ্যাকর্ডিং এর সাথে টু বসছে, কিন্তু অ্যাকর্ডেন্স যদি হয় তাহলে উইথ বসছে। কিছু এক্সাম্পল দেখা যাক। হি অ্যাক্টেড অ্যাকর্ডিং টু হিজ অ্যাডভাইস, তাহলে অ্যাকর্ডিং টু। ইন অ্যাকর্ডেন্স উইথ হিজ অ্যাডভাইস আই টুক কুইনিং। অ্যাকর্ডিং টু ডারউইন, ইউ উইল বি রিওয়ার্ডেড অ্যাকর্ডিং টু দ্য কোয়ালিটি অফ ইউর ওয়ার্ক। তাহলে আপনাকে পুরস্কৃত করা হবে অ্যাকর্ডিং টু দ্য কোয়ালিটি অফ ইউর ওয়ার্ক। তাহলে অ্যাকর্ডিং এর সাথে টু বসে, ইন অ্যাকর্ডেন্স হলে উইথ বসে। তাহলে ইন অ্যাকর্ডেন্স উইথ, আরেকটি এক্সাম্পল যদি দেখি আমরা, উই অ্যাক্টেড ইন অ্যাকর্ডেন্স উইথ মাই প্যারেন্টস। রোল ওয়ানে যে নিয়মটি নিয়ে আলোচনা করছি, অ্যাকর্ডিং টু, আর যদি অ্যাকর্ডেন্স থাকে তাহলে ইন অ্যাকর্ডেন্স উইথ। তাহলে এই বিষয়গুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। রুল টু, অ্যাফেকশন ফর অ্যাফেকশনেট টু। তাহলে আমরা দেখছি যখন নাউন হচ্ছে তখন ফর বসছে, আর যখন এটা অ্যাডজেক্টিভ হচ্ছে তখন টু বসে। অ্যাফেকশন বলতে বোঝানো হচ্ছে আ ফিলিং অফ লাইকিং অর ফর আ পারসন অর প্লেস। তাহলে অ্যাফেকশন ফর অ্যাফেকশনের যদি বলি তাহলে টু হয়। কিছু এক্সাম্পল দেখা যাক। হি হ্যাড আ ডিপ অ্যাফেকশন ফর হিজ son, তাহলে অ্যাফেকশন ফর। she felt no affection for the child, affection for। affectionate towards, টু এর জায়গায় towards বলতে দেখা যাচ্ছে। she has great affection for her grandchildren, the old lady is affectionate to all। তাহলে আমরা দেখছি affection for affectionate। রুল থ্রিতে কথা বলবো অল্টারনেট আর অল্টারনেটিভ। তাহলে আমরা যেটুকু দেখছি, অল্টারনেট যখন ভার্ব হচ্ছে এর সাথে আমরা উইথ ব্যবহার করছি, আর যদি অল্টারনেটিভ অ্যাডজেক্টিভ অথবা নাউন হতে পারে তার সাথে আমরা টু ব্যবহার করছি। তাহলে আবারও বলছি, ওয়ান এবং টু তে কথা বলেছি অ্যাকর্ডিং টু, ইন অ্যাকর্ডেন্স, উইথ নিয়ে কথা বলেছি ওয়ানে, এইটুকু আপনাদের মনে রাখতে হবে। টুতে কথা বলেছি অ্যাফেকশন ফর, অ্যাফেকশনের টু নিয়ে কথা বলেছি। এখন কথা বলছি অল্টারনেট উইথ আর অল্টারনেটিভ টু। অল্টারনেট উইথ ভার্ব যখন হয় পর্যায়ক্রমে একটার পর আরেকটা সংগঠিত হওয়া বা আসা, এটা হচ্ছে অল্টারনেট উইথ ব্যবহার করছি। অল্টারনেটিভ টু, সেটা অ্যাডজেক্টিভ বা নাউন যখন হয় তখন আমরা বিকল্প হিসেবে অল্টারনেটিভ টু ব্যবহার করছি। এক্সাম্পল ছাড়া আসলে প্রেপোজিশনের এই ব্যবহারগুলো বোঝা খুবই কঠিন হবে। একটা এক্সাম্পল দেখছি, দেয়ার ওয়াজ নো অল্টারনেটিভ টু হোয়াট হি প্রপোজড। তাহলে এখানে এই যে অল্টারনেটিভটা, এটা আমরা নাউন হিসাবে দেখতে পাচ্ছি, যেহেতু নো ডিটারমাইনারের পরে বসেছে, তাহলে আমরা টু দেখতে পাচ্ছি। আবার অ্যাডজেক্টিভ হিসাবে যখন বসছে, দেয়ার ইজ অ্যান অল্টারনেটিভ আনসার টু দ্য প্রবলেম, তাহলে অল্টারনেটিভ এর সাথে টু ব্যবহার করছি আমরা। এখন অল্টারনেটেড যখন আমরা ভার্ব হচ্ছে, তো ভার্বের সাথে আমরা দেখছি যে এখানে বিটুইন ব্যবহার করতে দেখেছি ভার্ব হিসাবে, যদিও আমরা ভার্বের সাথে উইথটা ব্যবহার করব। তাহলে হি অল্টারনেটেড ওয়ার্কিং ইন দ্য অফিস উইথ লং ট্যুরস ওভারসিজ। তাহলে এই যে অল্টারনেটিভ যখন হয় আমরা যেটা দেখছি, অল্টারনেটিভ যখন হচ্ছে নাউন কিংবা অ্যাডজেক্টিভ তখন টু, কিন্তু যখন ভার্ব হচ্ছে অল্টারনেট তাহলে এটা হচ্ছে উইথ। এখানে আবার অল্টারনেটিভ টু, তো অল্টারনেটিভ টুটা মূলত হচ্ছে একটা পদ্ধতির বিকল্প ব্যবস্থা হিসাবে আমরা ব্যবহার করছি। ডাজ দিস অফার আ ভাইয়েবল অল্টারনেটিভ টু দ্য এক্সিস্টিং সিস্টেম। তাহলে এক্সিস্টিং যে সিস্টেম আছে, বর্তমানের যে পদ্ধতি রয়েছে, এই পদ্ধতিটার বিকল্প হিসাবে যেই অফারটা করা হচ্ছে এটা কি ভাইয়েবল কিনা, এটা টিকবে কিনা, আসলে এটা নিয়ে কথা বলছে। এখানেও দেখতে পাচ্ছেন আপনি, যখন আমরা ভার্ব হিসাবে ব্যবহার করছি তখন উইথ ব্যবহার করছি। দ্য ফ্লাড এন্ড এফ টাইডস অল্টারনেট উইথ ইচ আদার। একটার পর একটা যখন পালাক্রমে আসে তখন আমরা ভার্বের সাথে অল্টারনেট উইথ ব্যবহার করছি, আর অল্টারনেটিভের সাথে টু ব্যবহার করছি। তাহলে আমরা প্রেপোজিশনে এই ব্যবহারটা আপনাকে মনে রাখতে হবে, এটা খুবই একটু টাফ একটু ব্যবহার। তাহলে অল্টারনেটিভ টু, অল্টারনেটিভ টু আমরা যেটুকু দেখছি এটা আমাদের এডজেক্টিভ বা নাউন হিসাবে বসে থাকে অল্টারনেটিভটা, আর অল্টারনেটটা ভার্ব হিসাবে বসে থাকে। দ্য অল্টারনেটিভ টু সাবমিশন ইজ ডেথ। আত্মসমর্পণ করার বিকল্পটাই হচ্ছে আপনার মৃত্যু। তাহলে এখানে আমরা যেটুকু দেখছি যে অল্টারনেটিভ টুটা একটা পদ্ধতির পরিবর্তে অন্য একটা পদ্ধতি বা বিকল্প হিসাবে ব্যবহার করছি, আর একটার পরিবর্তে আরেকটা যখন পালাক্রমে আসছে, তাহলে পর্যায়ক্রমে আসছে, তখন আমরা ভার্ব হিসাবে ব্যবহার করছি। তাহলে নিয়মটা কি ছিল, সেটা হচ্ছে অল্টারনেটিভ টু অল্টারনেট উইথ।
এটুকু খেয়াল রাখতে হবে। তাহলে 4 নম্বর পয়েন্টে যেটা নিয়ে বলবো, এটা আসলে খুবই কনফিউজিং। আমার কাছে মনে হয় এটা মনে রাখার জন্য অনেকগুলো এক্সাম্পল সলভ করতে হবে। বেসিক যে নিয়মটা এটুকু আপনারা খেয়াল করেন। অ্যাম্বিশন ফর আর অ্যাম্বিশাস যদি হয় অফ, এটা হচ্ছে বেসিক, কিন্তু ডিকশনারিতে বা বিভিন্ন বইয়ে যখন দেখা যায় এক্সাম্পল গুলো, তখন মনে হচ্ছে যে খুবই কনফিউজিং। কারণ হচ্ছে অ্যাম্বিশনের সাথে অফ ব্যবহার করা যায়, আবার অ্যাম্বিশাসের সাথে ফরও ব্যবহার করা যায়। মূল যে নিয়মটা রয়েছে সেটা নিয়ে আমি আবারও বলছি। অ্যাম্বিশন ফর, অ্যাম্বিশাস অফ, এর উপর ভিত্তি করে এক্সাম্পল দেওয়া আছে বিভিন্ন বইয়ে। এখন ডিকশনারিতে আপনি দেখবেন অ্যাম্বিশনের সাথে অব বসে, আবার অ্যাম্বিশাসের সাথে ফরও বসে। পার্থক্যটা কিভাবে করবেন? আমার কাছে মনে হয় 3টা পয়েন্ট শিখতে পারেন। পয়েন্ট নাম্বার 1 অ্যাম্বিশন ফর, পয়েন্ট নাম্বার 2 যখন কোনো কিছু করছে করা বোঝায় তাহলে অ্যাম্বিশন অফ ব্যবহার করতে পারেন। আর ডুইং, কোনো কিছু করছেন আপনি, তাহলে এখানে যখন ভার প্লাস আইনজি থাকবে কোনো কিছু করছে বোঝাচ্ছে, তাহলে অ্যাম্বিশনের সাথে এই ক্ষেত্রে আপনি ফর ব্যবহার না করে অফটা ব্যবহার করেন। আর তাছাড়া অ্যাম্বিশাসের সাথে অফ ব্যবহার করেন। এই 3টা পয়েন্ট মনে রাখলে আমার কাছে মনে হয় ব্যবহারটা সহজ হবে। 3টা পয়েন্ট আমি আবারও বলছি। অ্যাম্বিশন ফর, অ্যাম্বিশন অফ ডুইং সামথিং, অ্যাম্বিশাস অফ। তাহলে এইটুকু যদি মনে রাখেন তাহলে এক্সাম্পল গুলো সহজ। কিছু এক্সাম্পল দেখলে বিষয়টা ক্লিয়ার হবে। তাহলে প্রথম যে বিষয়টা ছিল আমাদের অ্যাম্বিশন ফর ছিল, কিন্তু শুরুতেই দেখছি অ্যাম্বিশাস ফর। তাহলে এই যে এক্সাম্পলটি আমি নিয়েছি কেমব্রিজ অ্যাডভান্স লার্নার ডিকশনারি থেকে, এখান থেকে তারা মিন করছে যে হি ওয়ান্টস দেম টু বি সাকসেসফুল, হি ইজ ভেরি অ্যাম্বিশাস ফর হিজ চিলড্রেন। এখানে অ্যাম্বিশাস ফর দ্বারা বোঝাচ্ছে যে সে চাচ্ছে তার সন্তানরা কি হোক, খুবই সফল হোক। তাহলে আমরা অ্যাম্বিশাসের সাথে ফরের ব্যবহারও দেখেছি, মূলত আমরা অ্যাম্বিশাসের সাথে অফের ব্যবহারটা পড়ার কথা। she never achieved her ambition of, তাহলে কোনো কিছু করছে বোঝাচ্ছে, ডুইং সামথিং, তাহলে আমরা জানি যে ambition of টা ব্যবহার করবেন। সো এটা নিয়ে কোনো সমস্যা নেই। she never achieved her ambition of becoming a famous writer. some more examples, তাহলে এখানেও আপনি দেখছেন যে ambitions of becoming a professional footballer, তাহলে এটা নিয়ে আমাদের সমস্যা নাই, কোনো কিছু করছে বোঝালে ambition of আমরা ব্যবহার করে থাকি। আর এই যে এক্সাম্পলটা রয়েছে, আবারও বলছি, যে কাউকে সাকসেসফুল হিসাবে দেখতে চাচ্ছেন, এই অর্থে আমরা ambitious ফরটা ব্যবহার করছি। আরেকটি এক্সাম্পল, ambitious ফর একই কথা, কাউকে সাকসেসফুল চাচ্ছে, এই অর্থে আমরা ambitious ফর ব্যবহার করছি। অ্যাকচুয়াল যে এক্সাম্পলটা আমরা পড়েছিলাম সেটা হচ্ছে এরকম, অ্যাম্বিশাসের সাথে অফ বসবে, অ্যাম্বিশনের সাথে ফর বসবে। তাহলে 4টা পয়েন্ট আপনাকে মনে রাখতে হবে। পয়েন্ট নাম্বার 1 হচ্ছে অ্যাম্বিশন ফর, পয়েন্ট নাম্বার 2 হচ্ছে অ্যাম্বিশন অফ ডুইং সামথিং, পয়েন্ট নাম্বার 3 হচ্ছে অ্যাম্বিশাস অফ ব্যবহার করবেন। এখন অ্যাম্বিশাসের সাথে আপনি ফর ব্যবহার করতে পারেন যখন কেউ কোনো কিছু করুক, সফল হোক, সাকসেসফুল হোক, এই ধরনের অর্থটা মিন করে, যেগুলো একাধিক ডিকশনারি থেকে আপনাকে দেখিয়েছি। 5 নম্বরে কথা বলবো ক্যাপেবল অফ, ক্যাপাসিটি ফর। এই ক্ষেত্রে 3টা নিয়ম মনে রাখতে হবে। প্রথমে ক্যাপেবল অফ ডুইং সামথিং, কোনো কিছু করছে, করার ক্ষমতা, শক্তি রয়েছে, তাহলে ক্যাপেবল অফ ডুইং সামথিং। আর ক্যাপাসিটি ফর, ক্যাপাসিটি ফর মানে কোনো কিছু করার সামর্থ্য বা ক্ষমতা, যেটা ক্যাপাসিটি ফর। তাহলে এজেক্টিভ হলে আমরা দেখছি যে অফ বসছে, নাউন হলে ফর বসছে। এখন ক্যাপাসিটির সাথে কখন আবার অফ বসতে পারে? এইখানে যদি কোনো কন্টেইনারের কথা বলা থাকে বা কোনো স্টেডিয়ামে কতজন লোক সংখ্যা বসতে পারে, আসন সংখ্যা কত, এই ধরনের যদি ধারণ ক্ষমতা মিন করে, তাহলে আপনি আবার অফ ব্যবহার করতে পারেন। যেমন বলতে পারি আমরা একটা স্টেডিয়ামে 10,000 লোক বসতে পারে, তাহলে এই ক্ষেত্রে তার ধারণ ক্ষমতা বুঝাইতে ক্যাপাসিটি অফ ব্যবহার করতে পারেন। তাহলে নিয়মটা আমি আবারও বলছি, কোনো কিছু করার সামর্থ্য বা ক্ষমতা বুঝাইতে ক্যাপেবল অফ এজেক্টিভের সাথে ক্যাপাসিটি ফর। আর যখন কোথাও কতগুলো মানুষ বসতে পারে অথবা একটা কন্টেইনারের ধারণ ক্ষমতা কত লিটার আছে এইটুকু বুঝাইতে ক্যাপাসিটি অফ ব্যবহার করা যেতে পারে। তাহলে এই 3টা বিষয় মনে রাখতে হবে। তাহলে প্রথম এক্সাম্পল বাংলা একাডেমি ডিকশনারি থেকে নিয়েছি, শি হ্যাজ আ গ্রেট ক্যাপাসিটি ফর হ্যাপিনেস। তাহলে আমরা জানি নাউন অর্থে ক্যাপাসিটি ফর, আর ক্যাপাসিটি অফ বসবে যদি আমরা ধারণ ক্ষমতা মিন করি, যেমন দ্য থিয়েটার হ্যাজ আ সিটিং ক্যাপাসিটি অফ 200, তাহলে এই ক্ষেত্রে আমরা ক্যাপাসিটি অফ ব্যবহার করতে পারি। আরেকটা এক্সাম্পল, দ্য স্টেডিয়াম হ্যাজ আ সিটিং ক্যাপাসিটি অফ 50,000, তাহলে এটা কেমব্রিজ অ্যাডভান্স লার্নার ডিকশনারি থেকে নিয়েছি। তাহলে আমরা যেটা জানি, ক্যাপেবল অফ, ক্যাপাসিটি ফর, ক্যাপাসিটি অফ বসতে পারে যদি ধারণ ক্ষমতা আমরা মিন করি।
ক্যাপেবল অফ ডুইং সামথিং, এটাও ইম্পর্টেন্ট। অনলি দ্য ডেমোক্রেটিক পার্টি ইজ ক্যাপেবল অফ রানিং দ্য কারেন্ট রানিং দ্য কান্ট্রি। তাহলে এখানে যেটা হলো ক্যাপেবল অফ ডুইং সামথিং, রানিং দ্য কান্ট্রি, এই ক্ষেত্রে শি হ্যাজ আ গ্রেট ক্যাপাসিটি ফর হার্ড ওয়ার্ক। তাহলে ক্যাপাসিটি হলে ফর বসাবো, ক্যাপেবল হলে অফ বসাবো, এটা হচ্ছে বেসিক নিয়মটা। আ চাইল্ডস ক্যাপাসিটি ফর লার্নিং, লেখাপড়ার জন্য বুঝিয়েছে ক্যাপাসিটি, ক্যাপাসিটির সাথে আমরা ফর ব্যবহার করি। 6 এ কথা বলবো কনফিডেন্স ইন, কনফিডেন্ট অফ আর টেক ইনটু কনফিডেন্স। তাহলে এখানে যেটা রয়েছে কনফিডেন্স যখন আমরা নাউন হিসেবে ব্যবহার করি ইন, আর কনফিডেন্ট যখন এডজেক্টিভ হিসেবে ব্যবহার করি অফ, বাট যদি টেক থাকে তাহলে টেক ইনটু কনফিডেন্স এই অর্থে ব্যবহৃত হয়। তাহলে কিছু এক্সাম্পল আমরা দেখি। আওয়ার প্লেয়ার্স আর কনফিডেন্ট অফ, তাহলে আমরা জানি কনফিডেন্ট যখন এডজেক্টিভ হয় তার সাথে অফ বসে, আর যদি নাউন হয় তাহলে ইন বসে। কনফিডেন্স ইন, এই দুইটা ছিল আমাদের মূল যেই রুলটা ছিল সেটা। আই হ্যাভ কমপ্লিট কনফিডেন্স ইন হার, তাহলে কনফিডেন্সের সাথে ইন, আর কনফিডেন্ট হলে অফ। তো শুরুতেই বলে রাখছি নর্মাল যে প্রেপোজিশন এগুলোর উপর ভিডিও লেকচার প্রোভাইড করব খুবই তাড়াতাড়ি। তবে এই আজকের যে লেকচারটা এটা খুবই কঠিন আমি মনে করি, কারণ হচ্ছে কনফিডেন্ট একটি শব্দ এডজেক্টিভ হলে আমরা অফ দেখছি, আর নাউন হলে আমরা দেখছি যে তার সাথে। আরো কিছু এক্সাম্পলস, আই শুড নেভার হ্যাভ টেক হিম ইনটু মাই কনফিডেন্স। তাহলে আমরা জানি টেক ইনটু মাই কনফিডেন্স, তাহলে টেক ইনটু মাই কনফিডেন্স একটা এক্সপ্রেশন রয়েছে, কনফিডেন্টের সাথে অফ বসে। আই এম কনফিডেন্ট অফ হিজ স্কিলস অ্যাজ আ ম্যানেজার। বি আ বিট মোর কনফিডেন্ট ইন ইউরসেলফ। তাহলে এই যে এক্সাম্পলটা আমরা জানি কনফিডেন্সের সাথে আমরা ইন বসতে দেখেছি, কনফিডেন্টের সাথে অফ, কিন্তু কেমব্রিজ অ্যাডভান্স লার্নার ডিকশনারিতে এরকম একটা এক্সাম্পল আমরা দেখতে পাচ্ছি। এক্সাম্পলটা কিরকম, বি আ বিট মোর কনফিডেন্ট ইন ইউরসেলফ, মানে নিজের প্রতি নিজে আরো একটু বেশি কি হও, কনফিডেন্ট হও। তাহলে কারো দক্ষতা বা যোগ্যতায় যদি আমরা কনফিডেন্ট থাকি তখন বলি কনফিডেন্ট অফ, কিন্তু নিজের প্রতি নিজের যে বিশ্বস্ততা, তাহলে এখানে কনফিডেন্ট ইন ব্যবহার করা হয়েছে। আরো কিছু এক্সাম্পলস আছে, এটা নিয়েছি লংম্যান ডিকশনারি থেকে। কনফিডেন্ট অ্যাবাউট সামথিং আর কনফিডেন্ট অফ ডুইং সামথিং, এটা আমরা জানি কোনো কিছু করছি বুঝালে কনফিডেন্ট অফ, আর এই কনফিডেন্টের সাথেই অফ ব্যবহার করাটা দেখেছি। কিন্তু কোনো বিষয় সম্পর্কে আপনি খুবই কনফিডেন্ট, কোনো কিছু করছেন না, কোনো একটা বিষয় নিয়ে কনফিডেন্ট, তখন কিন্তু অ্যাবাউট ব্যবহার করতে দেখা গিয়েছে। আই এম কোয়াইট কনফিডেন্ট অফ মাই ইংলিশ না ব্যবহার করে আই এম কোয়াইট কনফিডেন্ট অ্যাবাউট মাই ইংলিশ। তাহলে আমরা যেই ব্যবহারটা দেখছি কনফিডেন্ট অফ ডুইং সামথিং আর কনফিডেন্স ইন, বাট কোনো বিষয় নিয়ে আপনি যদি কনফিডেন্ট হন তাহলে বলতে হবে যে কনফিডেন্ট অ্যাবাউট। তাহলে প্রেপোজিশন এর ব্যবহারটা আসলে এরকম একটু ডিফিকাল্ট লেভেলের আপনাকে পড়তে হবে। কনফিডেন্ট অফ ভিক্টরি অর সাকসেস, সাধারণত আমরা এইভাবে ব্যবহার করে থাকি, আমি ভিক্টরি নিয়ে সাকসেস নিয়ে কনফিডেন্ট, সেটা ঠিক আছে, কিন্তু আপনার ইংলিশ নলেজ বা কোনো একটা বিষয়ে সামথিং সম্পর্কে আপনি কনফিডেন্ট, এই ক্ষেত্রে কনফিডেন্ট অ্যাবাউট ব্যবহার করা হয়েছে। তা আবারও আমি শুরুর দিকের ইয়েটা দেখাচ্ছি আপনাকে, আপনি যদি দেখেন এরকম যে নিয়মটা যেটা ছিল সেটা হচ্ছে বেসিক যেই রুলটা ছিল আমাদের, কনফিডেন্সের সাথে ইন, কনফিডেন্ট হবে আমার অফ হবে, আর টেক ইনটু কনফিডেন্স আমরা এইটুকু দেখেছি। বাট যখন আমরা দেখলাম কোন একটা বিষয় সম্পর্কে আপনি কনফিডেন্ট হয়েছেন তখন আবার অ্যাবাউট ব্যবহার করতেও দেখা। 7 কথা বলবো আরেকটা বিষয় নিয়ে, এখানে কন্ট্রাস্ট টু, কন্ট্রাস্ট উইথ এর মধ্যে যে পার্থক্য রয়েছে, তো ভালোভাবে লক্ষ্য রাখতে হবে, না হলে এটা ব্যবহার করা যাবে না। কন্ট্রাস্ট টু, তাহলে কন্ট্রাস্ট যখন ভার্ব হতে পারে, কন্ট্রাস্ট আবার নাউন হতে পারে। তো কন্ট্রাস্টের সাথে আমরা টু ব্যবহার করি কোন অর্থে, কোনো কিছুর সাথে তুলনা করা বুঝালে আমরা কন্ট্রাস্টটা ব্যবহার করি। বাট বিপরীত যদি হয়, মানে একটা আরেকটার বিরুদ্ধে বলে এরূপ যদি হয় তাহলে কন্ট্রাস্ট উইথ, যেমন ব্ল্যাক এন্ড হোয়াইট, আপনার প্ল্যানটা সাথে আপনার কাজের একেবারে বিপরীত একটা অবস্থা আছে, তাহলে কন্ট্রাস্ট উইথ ব্যবহার করবেন। তবে এই ক্ষেত্রে তিনটা বিষয়কে আপনার লক্ষ্য রাখতে হবে। নাম্বার 1, কন্ট্রাস্ট টু কম্পেয়ার করেছেন, একদম বিপরীত বলে বুঝাচ্ছে, তাহলে কন্ট্রাস্ট উইথ। আবার যদি ইন থাকে তাহলে ইন কন্ট্রাস্ট টু, মাঝখানে আপনার মার্ক, শার্প এভাবেও থাকতে পারে। তাহলে ইন কন্ট্রাস্ট টু, কন্ট্রাস্ট উইথ বিপরীত বুঝাইলে, আর কন্ট্রাস্ট টু তুলনা করা হলে, তাহলে এইটুকু খেয়াল রাখতে হবে। তো কন্ট্রাস্টের সাথে আমরা বিটুইনও ব্যবহার দেখেছি আর কি, রূপ ব্যবহার রয়েছে। কন্ট্রাস্ট উইথ সামবডি সামথিং, এটা তো আমরা কথা বলবোই এখন। তো এক্সাম্পল আমরা দেখি, হিজ অ্যাকশনস কন্ট্রাস্ট শার্পলি উইথ হিজ প্রমিসেস। তাহলে তার কাজ এবং তার যেই প্রমিসেস ছিল
ওয়াদা ছিল, তাহলে এটা একটার সাথে আর একটা বিপরীত বলে যদি আসে তাহলে এটা হবে কন্ট্রাস্ট উইথ। তাহলে কন্ট্রাস্ট উইথ হয়েছে আবার কি ব্ল্যাক জ্যাকেট, তার হোয়াইট ট্রাউজার্স এর সাথে ব্ল্যাক জ্যাকেট, তাহলে বিপরীত বিষয়গুলো মিন করছে, তাহলে কন্ট্রাস্ট উইথ। তো কন্ট্রাস্ট বিটুইনও আমরা দেখি যে কন্ট্রাস্ট টু এর জায়গায় অনেক সময় কম্পেয়ার করার ক্ষেত্রে কন্ট্রাস্ট বিটুইনও ব্যবহার করেছে। এক্সাম্পলটি কেমব্রিজ অ্যাডভান্স লার্নার ডিকশনারি থেকে নিয়েছি। বেসিক যে বিষয়টা হচ্ছে কন্ট্রাস্ট টু কম্পেয়ার করার ক্ষেত্রে আর কন্ট্রাস্ট উইথ বিপরীত হলে এইটুকুর উপর ভিত্তি করে আপনাকে আসলে পড়তে হবে। সো দ্য অ্যামাউন্ট স্পেন্ট অন ডিফেন্স ইজ ইন আছে, তো ইন থাকলে আমরা জানি টু হবে, তাহলে এটুকু এইভাবে সলভ করতে হবে। দ্য অ্যামাউন্ট স্পেন্ট অন ডিফেন্স ইন শার্প কন্ট্রাস্ট টু দ্যাট স্পেন্ট অন হাউজিং অ্যান্ড হেলথ, তাহলে ইন কন্ট্রাস্ট টু, এটা একটা এক্সপ্রেশন, এটা আপনাদেরকে পড়তে হবে। তো বিটুইনও ব্যবহার করা হচ্ছে আমরা দেখছি কম্পেয়ার করার ক্ষেত্রে টু এর জায়গায় অনেক জায়গায় এটুকু, বাট ইন যখন চলে আসবে টু, তাহলে ইন মার্কড কন্ট্রাস্ট টু দ্য সিচুয়েশন when we arrived was in marked contrast to the news reports. তাহলে what a contrast to his brother, তাহলে contrast to contrast এর সাথে আবার between ব্যবহার করা হচ্ছে, সেটা হচ্ছে কম্পেয়ার করার ক্ষেত্রে। বাট যখন বিপরীত মিন করবে তখন উইথটা হয়। The present speech is mild contrast with past utterance on the same subject, তাহলে এখানে পূর্বের যে বিষয়টার সাথে বর্তমানের বিষয়টা একেবারে বিপরীত সম্পর্ক মিন করছে, এই জন্য কন্ট্রাস্ট উইথ ব্যবহার করা। রুল 8 এ বলছি ডেরোগেট ফ্রম ডেরিভেটরি টু, তাহলে এখানে যেটা হচ্ছে যদি ভার্ব হয় তাহলে আমরা দেখছি যে ফর্ম ব্যবহার করছে, আর ডিরোগেটরি যদি হয় তার মানে এডজেক্টিভ হয় তাহলে টু ব্যবহার করছি। তাহলে কাছাকাছি শব্দ আমরা শুরুতে টাইটেলে বলেছিলাম যে একটি শব্দ যদি নাউন এডজেক্টিভ অ্যাডভার্ব হিসাবে ব্যবহার করা হয় তাহলে এর প্রিপোজিশন পরিবর্তন হতে পারে। এরূপ মূলত আমি দেখেছি কিছু প্রিপোজিশনস রয়েছে শব্দের সাথে যে পার্টস অফ স্পিচের সাথে পরিবর্তন হয়, তাহলে ডেরোগেট ফ্রম, আর যদি ডিরোগেটরি বলি তাহলে হবে টু হবে। তো এক্সাম্পল দেখি, he considered the remarks derogatory to his reputation, তাহলে derogatory টু হয়ে গেল আমাদের। আর যদি আমরা ডেরোগেট ব্যবহার করি তাহলে ফ্রম ব্যবহার করতে পারি। তো এখানে কেমব্রিজে আরেকটা এক্সাম্পল দেখেছি যে অ্যাবাউট বলতে কোনো কিছু সম্পর্কে বুঝিয়েছে, এই ক্ষেত্রে অ্যাবাউট ব্যবহার করা যাচ্ছে। আর আমাদের মূল যেই পার্টটা ছিল সেটা হচ্ছে ডিরোগেটরি টু আর ডেরোগেট ফ্রম, তাহলে দ্য ল ডাজ নট অ্যালাউ ম্যান টু ডেরোগেট ফ্রম হিজ গ্র্যান্ট, তাহলে ডেরোগেট ফ্রম আর ডেরোগেটরি টু ব্যবহার করব। অর্থটা একটু দেখে নেই আমরা। ডেরোগেট ফ্রম মানে হচ্ছে মর্যাদা খর্ব করা, মানে কারো মর্যাদা হানি করা, আর যদি হানিকর বা অবমাননাকর হয় তাহলে ডেরোগেটরি টু হিসাবে আমরা ব্যবহার। আরো কিছু এক্সাম্পলস যদি আমরা দেখি, তো আমরা বিভিন্ন ডিকশনারিতে দেখবো যে এর আসলে এক্সাম্পলস গুলো অনেক সময় ভেরি করে। তো মূল যেই বেস রয়েছে সেটার উপর ভিত্তি করে আপনাকে স্টাডি করতে হবে। ডেরোগেট ফ্রম, ডেরোগেটরি টু, তাহলে লংম্যান থেকে আরেকটা এক্সাম্পল নিয়েছি, দেয়ার ইজ নাথিং ডেরোগেটরি টু দ্য টিচার্স ইন্টেন্ডেড ইন সাচ আ সাজেশন। তো আমি অনেকগুলো বই এবং ডিকশনারি হেল্প নিয়েছি, আপনি চাইলে ভিডিওটি পজ করে আপনি এগুলো নোট করে পড়তে পারেন, দেখতে পারেন, ঠিক আছে। It is not likely to derogate from his merit, তাহলে ডেরোগেটের সাথে ফ্রম বসে, ডিরোগেটরির সাথে আমার টু বসে, তাহলে he never said or did anything derogatory to his high position, তাহলে ডেরোগেট শব্দের অর্থ জানেন মর্যাদা খর্ব করা, ছোট করা, আর ডিরোগেটরি মানে মর্যাদা হানিকর বা অবমাননাকর, এরূপ ব্যবহার করছে। আমরা চলে যাচ্ছি যে পরের পয়েন্টে যেটা নিয়ে কথা বলবো। তাহলে একটা হচ্ছে ডিসেন্ডেন্ট আর একটা হচ্ছে ডিসেন্ট। যখন ভার্ব হয় তখন তার সাথে ফ্রম ব্যবহার করি, কিন্তু ভার্ব না হয়ে নাউন হলে আমরা ফ্রমটা আর ব্যবহার করি না। তাহলে আমরা যেটুকু দেখতে পাচ্ছি, যদি আমার ভার্ব হয় তাহলে আমরা ব্যবহার করছি হচ্ছে ফ্রম, আর যদি ভার্ব না হয় নাউন হয় তখন আমরা অফ ব্যবহার করি। তাহলে যে বিষয়টা হলো এখানে, হি ইজ ডিসেন্ডেন্ট ফ্রম অ্যান অ্যারিস্টোক্রেটিক ফ্যামিলি, তাহলে ফ্রম হয়েছে, আর যদি ডিসেন্ডেন্ট হয় অ্যান্টিটা থাকে তাহলে আমার অফ হয়। তাহলে যে বিষয়টা রয়েছে এখানে, ভার্ব হলে আমার হচ্ছে যে ডিসেন্ডেন্ট ফ্রম, আর ডিসেন্ডেন্ট যখন নাউন হয় তখন আমরা অফ ব্যবহার করছি। এক্সাম্পল আপনারা দেখেছেন এক্সাম্পল গুলো, যেমন হার ফাদার ইজ ডিসেন্ডেন্ট ফ্রম গ্রিক রয়্যালটি, তাহলে এখানে ডিসেন্ডেন্ট ভার্ব হয়েছে তাহলে আমরা ফ্রম ব্যবহার করেছি। তাহলে নোবেল ফ্যামিলি ভার্ব হয়েছে তাহলে আমরা ফ্রম ব্যবহার করেছি, আর যখন অ্যান্টিটা দিয়ে নাউন হয় তখন আমরা অফ ব্যবহার করে থাকি। এর মধ্যে আরো কিছু ব্যতিক্রম ব্যবহার রয়েছে, আর একটা কমন ইউজেস আছে ডিসেন্ডের।
সেটা হচ্ছে কোনো ওয়ার্নিং ছাড়া কোথাও প্রবেশ করলে আমরা ডিসেন্ড অন বা আপন ব্যবহার করতে পারি। যেমন দ্য পুলিশ ডিসেন্ডেড অন দ্য হাউস ইন দ্য আর্লি আওয়ার্স অফ দ্য মর্নিং। তাহলে ওয়ার্নিং ছাড়াই পুলিশ কি করলো, যে আপনার সকালবেলায় এই বাড়ির মধ্যে প্রবেশ করলো। তাহলে এই ক্ষেত্রে আমরা অন বা আপন ব্যবহার করতে পারি। তাহলে নিয়মটা যদি একটু বলি আমি, এই যখন ডিসেন্ড হচ্ছে তাহলে ফ্রম ব্যবহার করছি, আমরা ডিসেন্টের সাথে ফ্রম ব্যবহার করছি। আর যদি এটা ডিসেন্ডেন্ট হয়, তাহলে ডিসেন্ডেন্ট হলে যখন নাউন হবে তখন আমরা ব্যবহার করছি কিন্তু অফ ব্যবহার করছি। আর যখন কোনো ওয়ার্নিং ছাড়া কোথাও প্রবেশ করা বোঝাচ্ছে তাহলে আমরা অন ব্যবহার করছি। তাহলে এটুকু খেয়াল রাখবেন, ডিসেন্ড ফ্রম আর ডিসেন্ডেন্ট অফ আর ওয়ার্নিং ছাড়া প্রবেশ করা বুঝালে আমরা অন ব্যবহার করছি। আপনারা এগুলো লিখেও পড়তে পারেন। আর কারো যদি এই স্ক্রিপ্টটি দরকার হয় ইমেল নাম্বার পাঠাবেন কমেন্ট বক্সে, আমি চেষ্টা করব যে স্ক্রিপ্ট আপনাকে পাঠিয়ে দেওয়ার জন্য। টানি কথা বলবো ডিজায়ারাস অফ ডিজায়ার ফর। তাহলে আমরা দেখতে পাচ্ছি যখন নাউন হচ্ছে তখন ফর ব্যবহার করছি, এডজেক্টিভ যখন হচ্ছে তখন অফ ব্যবহার করছি। তাহলে ডিজায়ার ফর, ডিজায়ারাস অফ, এইটুকু একটু খেয়াল রাখবেন। ডিজায়ার তো আমরা জানি ইচ্ছে করা আর কি, কোনো কিছু চাওয়া, এইটুকু। আর ডিজায়ারাস অফ ব্যবহার করি, তাহলে নাউন হলে ফর, আর যদি আমরা দেখি যে এডজেক্টিভ হয় তখন আমরা অফ ব্যবহার করতে দেখেছি। দেয়ার ইজ এ স্ট্রং ডিজায়ার ফর পিস অ্যামং দ্য পিপল। তাহলে শান্তির জন্য মানুষের মধ্যে আসলে স্ট্রং একটা ইচ্ছা রয়েছে, এই ক্ষেত্রে ডিজায়ার ফর। তাহলে আমরা দেখেছি হি নিডেড টু স্যাটিসফাই হিজ ডিজায়ার ফর রিভেঞ্জ, তাহলে ডিজায়ার ফর ব্যবহার করছি। এখন যদি অ্যাডজেক্টিভ হয় ডিজায়ারাস তাহলে হয়ে গেল অফ, তাহলে ডিজায়ার ফর, ডিজায়ারাস অফ। শুরুতে টাইটেলটা আপনাদের মনে আছে নিশ্চয়ই, পার্টস অফ স্পিচ পরিবর্তনের সাথে সাথে অনেক সময় প্রেপোজিশনটা পরিবর্তন হয়, এইটুকু নিয়ে বলেছিলাম আমরা। তাহলে এডজেক্টিভ যখন হয়েছে তখন অফ, আর যখন আমার নাউন হয়েছে ফর ব্যবহার করেছি। হি হ্যাজ নো ডিজায়ার ফর ফেম, এটুকু খেয়াল করবেন। 11-এ আমরা কথা বলবো যেটা নিয়ে, সেটা হচ্ছে ইকুয়াল টু, ইকুয়ালি উইথ। তাহলে ইকুয়াল টু আমরা এডজেক্টিভ হিসেবে ব্যবহার করি, ইকুয়ালি উইথ যখন অ্যাডভার্ব হয় ইকুয়ালিটা তখন আমরা এর সাথে উইথ ব্যবহার করি। তাহলে একটা হচ্ছে সম পরিমাণে আর একটা হচ্ছে সমানভাবে। তাহলে আবার লক্ষ্য রাখুন, ইকুয়াল টু, ইকুয়ালি উইথ। এক্সাম্পল হচ্ছে ইজ হি ইকুয়াল টু দ্য টাস্ক। তাহলে ইকুয়াল, এখানে ইকুয়াল বলতে আপনাকে বুঝিয়েছে এইবল, মিনিংটা হচ্ছে এইবল। এক্সাম্পলটা নিয়েছে কেমব্রিজ অ্যাডভান্স লার্নার ডিকশনারি থেকে। হি ওয়াজ ইকুয়াল টু দ্য অকেশন। হি ইজ টু বি ব্লেমড ইকুয়ালি উইথ। তাহলে ইকুয়াল টু, ইকুয়ালি উইথ। তাহলে আমরা খুবই কনফিউজড হয়ে যাব যে আমি তো আসলে ইকুয়াল, ইকুয়ালি এগুলো বারবার আপনাকে পড়তে হবে। প্রয়োজনে লিখে পড়েন অথবা সেন্টেন্স গুলো মুখস্থ না করতে পারেন, কয়েকবার করে পড়তে পারেন। 12-এ কথা বলবো এক্সেপ্ট ফর, এক্সেপ্ট ফ্রম আর হচ্ছে এক্সেপশন অফ সামবডি। তাহলে আমরা এক্সেপশনের সাথে আবার অন্য প্রিপজিশন টু ব্যবহার করব, সেটা হচ্ছে টেক এক্সেপশন। যদি টেক থাকে তাহলে টেক এক্সেপশন টু ব্যবহার করি। তাহলে আমাদের প্রথম যেটা হচ্ছে যে এক্সেপ্ট ফর ব্যতীত বা ছাড়া অর্থে যখন ব্যবহার করি তখন এক্সেপ্ট ফর। এখন কোনো কিছু বাতিল করে দিয়েছেন তখন আপনি এক্সেপ্ট ফ্রম ব্যবহার করছেন। তাহলে এইখানে উইদাউট প্রেপোজিশনের মতো কাজ করে ফর, আর ভার্বের মতো কাজ করেছে যখন বাতিল করে দিয়েছেন তখন কিন্তু ফ্রম ব্যবহার করেছে। আর এক্সেপশন অফ কাউকে ব্যতিক্রম হিসাবে গণ্য করা, আবার যদি টেক থাকে এক্সেপশন টু। তাহলে কয়েকবার ভালো করে পড়েন, প্রেপোজিশন হলে এক্সেপ্ট ফর, আর যদি বাতিল করার অর্থে ভার্ব হয় তাহলে এক্সেপ্ট ফ্রম, আর এক্সেপশন অফ সামবডি অর সামথিং কাউকে ব্যতিক্রম হিসেবে গণ্য করা অর্থে, আর টেক যদি থাকে তাহলে টেক এক্সেপশন টু। তো চলেন কিছু এক্সাম্পলস দেখি তাহলে বুঝতে পারবেন। হি ওয়াজ accepted from the list of the players। তাহলে বাতিল করা হলো খেলোয়াড়দের লিস্ট থেকে, তাহলে accepted from ভার্ব হিসেবে ব্যবহার করেছি। আর যদি প্রেপোজিশন হিসেবে ব্যবহার করি তাহলে except for, everyone was there except for Shelly। why did you take, take থাকলে take exception to। তাহলে এই প্রথম তিনটে এক্সাম্পলের মধ্যে আমাদের রুলটা রয়েছে, except for যখন প্রেপোজিশন উইদাউট অর্থে ব্যবহার করে থাকি তখন, আর ভার্ব অর্থে ব্যবহার করলে ফ্রম, আর টেক এর সাথে আমরা ব্যবহার করি এক্সেপশন টু। আশা করি বুঝতে পেরেছেন। তো আরো এক্সাম্পল চাইলে আপনারা পড়তে পারেন, হ্যাঁ, তো আপনাদের মতো করে আপনারা এগুলো পড়বেন, ঠিক আছে। আর এক্সেপশনের সাথে নরমালি আমরা অফ ব্যবহার করি কাউকে ব্যতিক্রম হিসেবে গণ্য করলে। উই অল লাভড উইথ দ্য এক্সেপশন অফ মেগি, মেগি ছাড়া আমরা সবাই হেসেছিলাম। তাহলে কাউকে ব্যতিক্রম হিসেবে গণ্য করা অর্থে আমরা জানি এক্সেপশন অফ ব্যবহার করা যেতে পারে। আবারও নিয়মটা বলছি, এক্সেপ্ট ফর প্রেপোজিশন হিসাবে, দ্য কোট ফিটস মি ওয়েল এক্সেপ্ট ফর। তাহলে এক্সেপ্ট এর সাথে আমরা দুইটা ব্যবহার করে থাকি, সেটা হচ্ছে যে ফর অথবা ফ্রম। ভার্ব হলে আমরা ব্যবহার করব ফ্রম, আর তাছাড়া আমরা ব্যবহার করব ফর। তাহলে দ্য কোট ফিটস মি ওয়েল এক্সেপ্ট দ্য কলার।
তাহলে উইদাউট দ্য কলার ছাড়া প্রেপোজিশন অর্থে ব্যবহার করেছি আমরা। আর টেক থাকলে এক্সেপশন টু, টেক থাকলে এক্সেপশন টু। আর টেক যদি না থাকে, শুধু এক্সেপশন যদি থাকে, তখন তার সাথে আমরা অফ ব্যবহার করেছি। এই এক্সাম্পলটি আপনারা দেখেছেন লগম্যান থেকে নিয়েছি। 13 কথা বলবো হচ্ছে ফন্ড অফ আর ফন্ডনেস ফর। তাহলে নট টাফ অ্যাকচুয়ালি, এটা ফন্ডের সাথে অফ ব্যবহার করবেন আর ফন্ডনেস এর সাথে আপনি ফর ব্যবহার করবেন। তাহলে মাই ব্রাদার ইজ ফন্ড অফ পয়েন্টিং আউট মাই মিস্টেকস, সে খুবই পছন্দ করে আমার ভুলগুলো ধরতে। আর ফন্ডনেস ফর জর্জেস ফন্ডনেস ফর পিঙ্ক জিন্স ওয়াজ ওয়েল নোন। তাহলে ফন্ডনেস যখন হচ্ছে তখন আমরা ফর ব্যবহার। তাহলে দেখতে পাচ্ছেন যে ফন্ড অফ, ফন্ডনেস, ফর। It was her father's fondness for drink that brought about the breakup of her parents' marriage. তাহলে তার বাবার যে আসলে ড্রিঙ্ক করার যে হ্যাবিটটা ছিল, যার কারণে তার পিতামাতার কি হয়েছে, ব্রেকআপ হয়েছে। দ্য চাইল্ড ইজ ফন্ড অফ, তাহলে ফন্ড অফ, ফন্ডনেস, ফর। সো খুব কঠিন না যে ফন্ড অফ, বি ফন্ড অফ, যদিও এক্সপ্রেশনটা বি বার ফন্ড অফ এভাবে ব্যবহার করা হচ্ছে। আর ফন্ডনেস, ফর, যখন নাউন দেখতে পাচ্ছেন তখন আপনি ফরটা ব্যবহার করছেন। 14 কথা বলছি ফাউন্ড আর ফাউন্ড অন আর ফাউন্ডেশন ইন। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন ফাউন্ড যেটা হয় তাহলে সেটা ভার্ব হচ্ছে, আর ফাউন্ডেশন ইন যখন নাউন হচ্ছে তখন আমরা ইন নিচ্ছি। কোনো কিছু ভিত্তি হিসেবে গ্রহণ করা, ভিত্তি করা, আর এটা হচ্ছে স্থাপন অথবা প্রতিষ্ঠান, ফাউন্ডেশন ইন ব্যবহার করছি। তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি যখন ভার্ব হচ্ছে তখন হচ্ছে ফাউন্ড অন, আর নাউন যখন হচ্ছে তখন ফাউন্ডেশন ইন। তাহলে সোসাইটি ফাউন্ডেড অন ইগলিটেরিয়ান প্রিন্সিপালস। ইগলিটেরিয়ান মানেটা হচ্ছে যে সমাজে সবাইকে, সকল মানুষকে গুরুত্বপূর্ণ মনে করা হয় এবং সবার সমান অধিকার বলে বিশ্বাস করা হয়। তাহলে ফাউন্ডেশন হলে হচ্ছে ইন, আর যখন ফাউন্ড ভার্ব হচ্ছে তখন হচ্ছে অন। 15 এন্ড লাস্ট ফর টুডে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে হিন্ডার ফ্রম আর হিন্ড্রেন্স টু, যখন ভার্ব হচ্ছে তখন আমরা নিচ্ছি হচ্ছে যে ফ্রম নিচ্ছি, আর যদি নাউন হয় তাহলে আমরা নিচ্ছি হচ্ছে টু নিচ্ছি। তাহলে হিন্ডার ফ্রম, হিন্ড্রেন্স টু, এটা একটু খেয়াল রাখতে হবে। কিছু এক্সাম্পল দেখি। হোয়াট ডিড হিন্ডার ইউ ফ্রম, তাহলে যখন আমরা হিন্ডার ব্যবহার করেছি তখন আমরা ফ্রম নিয়েছি, আর যখন আমরা নাউন হিসেবে ব্যবহার করি হিন্ড্রেন্স তখন আমরা টু নিয়েছি। তাহলে এটুকু একটু খেয়াল রাখতে হবে। তো অর্থটা যেটা হচ্ছে যে হিন্ডার ফ্রম মানে হচ্ছে যে ব্যাহত বা বিঘ্নিত করা, আর হিন্ড্রেন্স মানে হচ্ছে বাধা বা বিঘ্ন। তাহলে একটা হচ্ছে ভার্ব, একটা হচ্ছে নাউন। তাহলে এক্সাম্পল গুলো কয়েকবার করে পড়বেন। দ্য হাই প্রাইস ইজ মেজর হিন্ড্রেন্স টু পটেনশিয়াল বায়ার্স। তাহলে হিন্ড্রেন্স মানে এটা একটা বাধা বা বিঘ্ন হতে পারে। আর হোয়াট ডিড হিন্ডার ইউ ফ্রম গেটিং হিয়ার ইন টাইম, সময় মতো আসতে তোমাকে আসলে কি বাধা দিয়েছিল। তাহলে হিন্ডার ফ্রম, হিন্ড্রেন্স টু, এটুকু আপনাদেরকে পড়তে হবে। আরো এক্সাম্পলস আছে সেগুলো আপনারা দেখতে পারেন। দ্য নিউ রেগুলেশনস আর অ্যাকচুয়ালি আ গ্রেট হিন্ড্রেন্স টু, তাহলে হিন্ড্রেন্স টু আর হিন্ডার হচ্ছে ফ্রম। সো যে বিষয়টা নিয়ে কথা বলছি আপনাদের সাথে, এটা হচ্ছে প্রেপোজিশনের কিছু কনফিউজিং আমরা বলবো যে ওয়ার্ডস, যেখানে পার্টস অফ স্পিচ পরিবর্তনের সাথে সাথে প্রেপোজিশনটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন নাউনের সাথে টু হচ্ছে, ভার্বের সাথে ফ্রম হচ্ছে। এটা পার্ট 1। আপনারা যদি এই লেকচারটি পছন্দ করে থাকেন তাহলে ডু লেট মি নো ইন দ্য কমেন্ট বক্সে, আপনারা জানাবেন। তাহলে আমি হয়তো পার্ট 2টা আপনাদেরকে দিব যদি আপনাদের এটুকু ভালো লাগে থাকে। সবার জন্য শুভকামনা, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।